মনোরমা নিজে নিঃসন্তান ছিলেন, কিন্তু তার দেওর সূর্যকে সে সন্তানের মতো ভালোবাসতেন আর সবসময় ওর পছন্দ অপছন্দের খেয়াল রাখত। মনোরমার বিয়ের ৮ বছর হয়ে গেল, কিন্তু এমন একদিনও যায়নি যেদিন মনোরমা সূর্যের আগে খেয়েছে। আরে মনোরমা, আর কতক্ষণ দরজায় দাঁড়িয়ে থাকবে? খাবারটা খেয়ে নাও। তুমি জানো তো, যতক্ষণ না সূর্য খাবে তার আগে আমি খাবো না। এই নাও, চলে এসেছে আমার প্রিয় দেওর। ঠাকুরপো, কোথায় ছিল এতক্ষণ? আরে বৌদি, আমি বন্ধুদের সাথে চলে গেছিলাম, কিন্তু খাবার খাইনি। আমি জানতাম তুমি আমার জন্য অপেক্ষা করছো। খুব খিদে পেয়েছে গো, তাড়াতাড়ি খেতে দাও। হ্যাঁ হ্যাঁ, এখনই আমি আনছি। তুমি হাত মুখ ধুয়ে নাও। আরে মনোরমা, আমার তো ইচ্ছা করছে এবার সূর্যর বিয়েই দিয়ে দিই, যাতে তুমিও একটু আরাম পাও। সূর্যর বউ চলে আসলে তোমার আর ওর জন্য খাবার বানাতে হবে না। না, আমি তখনও এরকমই খেয়াল রাখবো। ওর বিয়ের পরও কিচ্ছু বদলাবে না। আমি বলে দিলাম, তুমি দেখে নিও। কিছুদিন পরে দীপা নামে যে মেয়েটিকে সূর্য ভালোবাসত, তার সাথে ওর বিয়ে হয়ে যায়। এরপর ফুলশয্যার রাতে ওদের কথা বলার সময় মনোরমা এসে নক করে। আরে সূর্য, তুমি মশা মারার এই র্যাকেটটা বাইরেই ভুলে গেছো। থ্যাংক ইউ বৌদি, তুমি আমার কত খেয়াল রাখো। মনোরমা অনেকক্ষণ ধরে কথা বলছিল। দীপা বারবার চাইছিল যাতে মনোরমা ঘর থেকে বেরিয়ে যায়। দিদি, অনেক রাত হলো তো, আমার ঘুম পাচ্ছে। কিছু মনে না করলে আমি ঘুমিয়ে পড়ি। হ্যাঁ হ্যাঁ, ঘুমাবে তো। দাঁড়াও, আগে এই গল্পটা শেষ হতে দাও। সূর্য, তোমার মনে আছে আমাদের ওই ধর্মতলার কাকুটা একবার মোষ নিয়ে এসেছিল? হ্যাঁ বৌদি, হ্যাঁ। দীপা, তুমি জানো এই মহিষটা? দীপা ওদের কথা শুনল না, ও চোখ বন্ধ করে শুয়েছিল। আরে দীপা তো ঘুমিয়ে পড়লো। আচ্ছা, আমিও যাই। সূর্য, তুমি শুয়ে পড়ো। মনোরমা যাওয়ার পর দীপা খুব রেগে যায়। আরে তোমার বৌদির কোনো আক্কেল নেই? ফুলশয্যার রাত, তা জেনেও উনি বসে আছেন। এইটুকু কমন সেন্স নেই ওনার মধ্যে। আরে তা বৌদি ঘরে চলে আসলে আমি কি ওনাকে বেরোতে বলবো নাকি? তুমি বেকার ঝামেলা করছো। আমি ঝামেলা করছি না, শুধু সত্যিটা বলছি। যাই হোক, আমার ঘুম এসেছে, আমাকে ঘুমাতে দাও। ওই রাতে দীপা রেগে গিয়ে ঘুমিয়ে পড়ে। আর পরের দিন সকালে ঘুম থেকে উঠে দেখে মনোরমা রান্নাঘরে রান্না করছে। দীপা, হালুয়াতে মিষ্টি কম দিও, কারণ সূর্য কম মিষ্টি খায়। আর দাদা, তোমার দাদা তো সব খেয়ে নেয়, যা দেবে, কিন্তু সূর্য খাবে না। ওর টেস্টের একটু খেয়াল রাখতে হবে। দীপা সবার জন্য হালুয়া নিয়ে গেল। বা দীপা, হালুয়াটা খুব ভালো হয়েছে। তুমি কি করে জানলে আমি মিষ্টি কম খাই? দিদি বলেছে তুমি বেশি মিষ্টি খাও না। দাদা, আপনি খেয়ে বলুন তো কেমন হয়েছে। হালুয়াটা খুব ভালো হয়েছে দীপা, আমাকে যা খুশি দিয়ে দাও, আমি তো সব খেয়ে নিই। হ্যাঁ, তবে সূর্যের টেস্ট আপ ডাউন করতে থাকে, যেটা তোমার যা খুব ভালো বলতে পারবে। খুব খেয়াল রাখে সূর্যরও। ও কি খায় না খায় সব মনোরমা জানে। তোমার কখনো কিছু জিজ্ঞেস করতে হলে মনোরমাকে জিজ্ঞেস করবে, ও সব বলে দেবে। হ্যাঁ, এত বছর ধরে ঠাকুরপুর খেয়াল তো আমিই রাখছি, জানবো না কেন? দীপা এই কথা বারবার শুনে বিরক্ত হয়ে গেছিল যে মনোরমাই সূর্যর খেয়াল রাখে। দীপারও ইচ্ছা করত তার স্বামীর যত্ন করতে, তার জন্য খাবার বানাতে, কিন্তু মনোরমার জন্য পারত না। দীপা, তুমি রেডি? সিনেমার টাইম হয়ে গেছে তো। হ্যাঁ, আসছি। তুমিই তো অফিস থেকে আসতে এত দেরি করে দিলে, এবার তাড়াতাড়ি করছো। কি ফিল্ম দেখতে যাচ্ছ সূর্য? বৌদি, কোনো ইংলিশ সিনেমা। দীপার খুব ইচ্ছা দেখার। ইংলিশ ফিল্ম? তাহলে আমিও তোমাদের সাথে যাব। আমি তো কোনোদিন দেখিনি। দাঁড়াও, তোমার দাদাকে বলি, ও তৈরি হয়ে যাক। আরে না না, এইসব ইংরেজি সিনেমা আমার অত ভালো লাগে না, তো ওদেরই যেতে দাও। আর তুমি বা করবে কি ওখানে গিয়ে? তুমি তো কোথাও ঘুরতে যাও না, এখন আমার দেওর যা ঘুরতে যাচ্ছে, আমি যাব। মনোরমা তাড়াতাড়ি রেডি হয়ে এসে সিনেমা দেখতে সূর্য আর দীপার সাথে চলে আসে। সিনেমা হলে মনোরমা ওদের দুজনের মাঝখানে বসে যায়। এইভাবে ওদের মাঝখানে আসাটা দীপা আর নিতে পারছিল না। পুরো সিনেমাতেই মনোরমা ওদের একলা একবারের জন্য ছাড়েনি। সন্ধেবেলা বাড়ি ফিরে দীপা খুব রেগেছিল, কিন্তু সে মনে মনে ভাবল রোজ রাত্রে ঝগড়া করা ঠিক নয়। মনোরমাদির জন্য আমার আর সূর্যর সম্পর্ক কেন খারাপ করব? আমরা দুজন দুজনকে খুব ভালোবাসি। শুধু দিদির জন্য একটু সমস্যা আসছে, আমাকে বুদ্ধি দিয়ে কাজটা করতে হবে। তার জন্য আমাদের একটু একা সময় চাই। একটা কাজ করি, আমি সূর্যকে বলি চলো কিছুদিনের জন্য বাইরে থেকে ঘুরে আসি। আর আমরা তো হানিমুনেও যাইনি। হ্যাঁ, দীপা নিজের বাবাকে বলে গোয়ায় যাওয়ার জন্য 2টো ফ্লাইটের টিকিট করিয়ে নেয় আর তার জন্য শপিং করতে শুরু করে। প্রথমে মনোরমাকে কিছু না বললেও শপিং থেকে ফিরে এসে বলতেই হলো, দীপা, কোথাও যাচ্ছ নাকি? এত শপিং করলে যে? হ্যাঁ দিদি, আমরা হানিমুনে গোয়া যাচ্ছি। এমনিতে তো কোথাও ঘুরতে যাইনি, তাই যাচ্ছি। গোয়া? আমিও কোনোদিন যাইনি। শুনেছি ওখানে অনেক বিচ আছে। সমুদ্রের তীরে বিচগুলো নাকি খুব সুন্দর লাগে। আমি তো শুধু টিভিতে আর ফোনেই দেখেছি, নিজে তো আর কোনোদিনও যাইনি। তোমার দাদা তো আমাকে নৈনিতাল পর্যন্তই নিয়ে যায়নি, গোয়া তো অনেক দূরের কথা। আমরা তো বিয়ের পর পাড়াতেই ঘুরে বেরিয়েছি, আমাদের তো কোনো হানিমুনই হয়নি। এই শোনো না,
চলো না আমরাও যাই গোয়া। চলে তো যাবো, কিন্তু এত তাড়াতাড়ি ফ্লাইটের টিকিট হওয়া মুশকিল। আরে দীপা নিজের মা বাবাকে বলে 2টো টিকিট করিয়ে নেবে। কি দীপা? এই শুনে দীপা চুপ থাকতে না পেরে রেগে চিৎকার করে ওঠে, না আমি তোমার কোনো টিকিট করতে পারবো না। সব সময় শুধু আমাদের মাঝখানে এসে বসে থাকো। বিয়ের দিন থেকে দেখছি আমাদের দুদণ্ড সুখে থাকতে দাও না। সবসময় মাঝখানে কাবাবে হাড্ডি হয়ে বসে থাকো। এক মুহূর্তের জন্য একা বসতে দাও না। কিছু বানাতে গেলে চলে যাও, কোথাও গেলে সঙ্গে সঙ্গে চলে যাও। আর এখন যখন আমরা দুজনে মিলে একটু সময় কাটাবো গোয়া গিয়ে, এখন আমাদের পেছনে লেগে আছে। আমার তো মনে হচ্ছে তোমার সূর্যের ওপরে কুনজর আছে। রাগের বশে বিচার বিবেচনা না করে দীপা এসব কথা মনোরমাকে বললে মনোরমার খুব খারাপ লাগে, আর তার হার্ট অ্যাটাক এলে সে মাটিতে পড়ে যায়। মনোরমা, মনোরমা চোখ খোলো। দীপা, যদি আমার মনোরমার কিছু হয় না, আমি তোমাকে কোনোদিনও ক্ষমা করব না। মনোরমা সূর্যকে নিজের ছেলের মতো ভালোবাসে। আমাদের কোনোদিনও নিজের সন্তান হয়নি, তাই ও নিজের মাতৃস্নেহে সূর্যকে মানুষ করেছে এতদিন। আর তুমি সেই মনোরমার ওপর, তার মাতৃত্বের ওপর এত বড় অপবাদ দিলে। সুধীর আর সূর্য মিলে মনোরমাকে হসপিটালে নিয়ে আসে। অনেক চিকিৎসার পর মনোরমা সুস্থ হয়, কিন্তু তার মনে দীপার সেই কথাটা রয়েই গেল। তাই সে সূর্যকে কাছে ডেকে চাবিটা দিয়ে একটা কথাই বলল, সূর্য, তুই যদি নিজের বৌদিকে নিজের মায়ের মতো ভালোবাসিস তাহলে আমার এই কথাটা শুনবি। আমাদের এটা অন্য বাড়ির চাবি। তুই এখন দীপাকে নিয়ে ওই বাড়িতেই নিজের জীবন শুরু কর। আমার দায়িত্ব এইটুকুই ছিল। এখন থেকে তোর স্ত্রী দীপাই তোর খেয়াল রাখবে। হ্যাঁ, প্রয়োজনে আমাকে ডাকবি। আমি মায়ের মতোই সবসময় তোর পাশেই থাকবো। কিন্তু বৌদি। না না বৌদি, ওসব তো আমি রাগে। কোনো ব্যাপার নয় দীপা, কিছু কিছু সম্পর্ক হয় এরকম যেখানে দূরত্বতেই ভালোবাসা বাড়ে। আর তাছাড়া একসাথে থাকলে বাসনে খটকা লাগেই। ঠিক আছে, আমাদের বাড়ি আলাদা হবে, কিন্তু সম্পর্কের টান একই থাকবে। মনোরমের সিদ্ধান্ত একদম ঠিক ছিল, কারণ ও চাইতো না যে ওর জন্য দীপা আর সূর্যর সম্পর্ক খারাপ হোক। তাই মনোরমা দীপা আর সূর্যকে আলাদা বাড়িতে পাঠিয়ে দিল। এই গল্পটা হলো সুমনার, যে সবকিছুকেই নকল করতে ভালোবাসে। ওর এই নকল করার অভ্যাসের জন্য ওর শাশুড়ি আর ওর স্বামী খুবই বিরক্ত ছিল। সুমনার এক বান্ধবী ছিল যার নাম ছিল রিমা। তার বাড়িটা কোনো রাজপ্রাসাদের থেকে কম ছিল না। ও যখনই রিমার বাড়িতে যেত তখনই রিমার ওই সাজানো গোছানো বাড়িটাকেই ও দেখতে থাকত, আর বাড়িতে এসে ওরকমটাই নিজের জন্য করার চেষ্টা করত। সুমনা, এই টাকাটা তো আমি তোমাকে মাসকাবারি জিনিস আনার জন্য দিয়েছিলাম, আর তুমি এই টাকা দিয়ে দামি দামি সোফার কভার আর ঝাড়বাতি কিনে নিয়ে এলে। তুমি তো আগে থেকেই সোফার কভার, ঝাড়বাতি, নানান দামি পেন্টিং এনে লাগিয়েছ। তোমার তাতেও হলো না? তুমি আর কত টাকা এভাবে ফালতু খরচা করে নষ্ট করবে বলো তো? এবার আমি যদি কিছু বলি তখন বৌমার তো আবার খারাপ লেগে যাবে। প্রথমে তো তুমি এত দামি সোফা কিনে নিলে, আর সেই বছরই কিনলে যে বছর তোমার ছেলে মেয়ের বড় স্কুলে অ্যাডমিশন হলো। টাকা পয়সা কোনো গাছে হয় না যে তোমার ইচ্ছা মতো পারলে আর ওড়ালে। সঞ্চয় করতে শেখো, আর এই বাজে খরচার জন্য না বিপদে পড়তে হবে। আমার বান্ধবী রিমাকে দেখো, বাড়িতে ঢুকলেই মনে হয় যে যেন কোনো রাজপ্রাসাদে এসে পড়েছি। আর একটা হলো আমার বাড়ি, যেখানে একটা ভালো খাট পর্যন্ত নেই যে একটা ভালো চাদর পাতবো। সুমনা কারোর কথাই শুনতো না, ওর যা মনে আসতো ও তাই করত। একদিন সুমনা রিমার সাথে ওর ননদ পল্লবীর বাড়িতে যায়। রিমার ননদ পল্লবী খুবই ধনী ছিল। পল্লবী, এটা আমার বান্ধবী সুমনা। ওর খুব ইচ্ছা ছিল যে আমি তোমার সাথে ওর দেখা করাই, তাই আজকে নিয়ে এসেছি। খুব ভালো করেছো তোমরা এসেছো। আমি সবার জন্য চা জলখাবার আনাচ্ছি। রামু, সবার জন্য চা আর জলখাবার নিয়ে এসো। পল্লবী, তোমার রান্নাঘর তো খুব ঝলমল করছে। পল্লবীর রান্নাঘর পুরো কাচের, তাই এত ঝলমল করছে। আরে কদিন আগেই তো পল্লবী গোটা রান্নাঘরটা কাঁচ দিয়ে বানিয়েছে। আসলে আমার একটা বান্ধবীর রান্নাঘর না কাঁচ দিয়ে বানানো ছিল, আর ওটা দেখেই আমার খুব পছন্দ হয়েছিল। তাই আমিও ভাবলাম আমার রান্নাঘরটা পুরো কাচের বানিয়ে নিই। এই কিছুদিন হলো আমার এই রান্নাঘর বানানো হয়েছে। কাচের রান্নাঘর দেখে সুমনার চোখ ঝলমল করে উঠল, আর সে ভাবল সেও কাচের রান্নাঘর বানাবে। তাই বাড়িতে গিয়ে সুমনা এই ব্যাপারটা নিয়েই জেদ ধরে, আমি কাচের রান্নাঘর বানাবো। কি কাচের রান্নাঘর? আরে কাজ যে কত ঠুনকো সে তুমি জানো না? আর তার জন্য কত টাকা লাগবে তোমার কোনো আইডিয়া আছে? রিমার ননদও তো বানিয়েছে, ওদের বাড়িতে কেউ তো ওকে বারণ করেনি। রিমার ননদের কাছে অনেক টাকা আছে, তাই ওরা ইচ্ছা মতো যা খুশি বানাতে পারে। কিন্তু আমাদের কাছে যে অত টাকা নেই বৌমা। ছেলেটা আমার একাই রোজগার করে, আর তুমি যখন তখন যা খুশি ওকে খরচা করতে বলো। তোমরা না শুধু বাহানা করো। আরে আমারও আমার বান্ধবীদের কাছে সম্মান চাই, আর সেটা তখনই হবে যখন ওদের মতো জিনিস আমার বাড়িতেও থাকবে।
পরের মাসে রিমার ননদ আমার বাড়িতে আসছে, তাই আমিও ওকে দেখাতে চাই যে আমার রান্নাঘরও কাছের। সুমনা কোনোভাবেই মানতে চাইছিল না, যেভাবেই হোক ওকে কাছের রান্নাঘর বানাতেই হবে, আর এই নিয়ে সে রোজ ঝামেলা করত। এরপর অনিল কিছু টাকা ধার করে লোক ডেকে কাছের রান্নাঘর বানাতে বলল, আর কদিনের মধ্যেই ঝকঝকে রান্নাঘর তৈরি হয়ে গেল। সেই পর্যন্ত তো ঠিকই ছিল, কিন্তু একদিন যখন পাড়ার ছেলেরা ক্রিকেট খেলছিল, তখনই একটা ছেলে এত জোরে বল মারল যে বল রান্নাঘরের কাছে গিয়ে লাগলো, আর খানিকটা কাজ ভেঙে গেল। হে ভগবান, কি হলো? কিছু ভেঙে গেল নাকি? ঠাম্মা, নিচে না বাচ্চারা ব্যাট বল খেলছিল, ওখান থেকে বল এসে লেগে রান্নাঘরের কাজ ভেঙে গেল। তোর লাগেনি তো? রান্নাঘরে কেউ ছিল না তো? ঠাম্মি, রান্নাঘরে তো কেউ ছিল না, মা তো বাজারে গেছে। তখনই সুমনা আর অনিল চলে আসে। আরো বানাও কাছের রান্নাঘর, দেখো গিয়ে রান্নাঘরের কি অবস্থা। ছেলেরা বল মেরে রান্নাঘরের কাজ ভেঙে দিয়েছে, এবার ঠিক করাও আবার। আর ঠিক যদি না করাও, কুকুর বিড়াল সব রান্নাঘরে ঢুকে পড়বে। পাড়ার বাচ্চারা না খুব বদমাইশ হয়ে গেছে, আমি এখনই গিয়ে বলছি ওদের। শোনো, বাচ্চাদের বকে কোনো লাভ হবে না, দোষটা তোমারই যে তুমি কাজ দিয়ে রান্নাঘর বানিয়েছ। সুমনা, পাড়ার মধ্যে এ ধরনের রান্নাঘর মানায় না, এগুলো সেখানে মানায় যেখানে বেশি লোক যাতায়াত করে না। তুমি এত জ্ঞান দিচ্ছ কেন? তাড়াতাড়ি যাও, লোক ডেকে নিয়ে আসো, রান্নাঘরটা ঠিক করতে হবে তো, তাতে যত টাকাই লাগুক না কেন। দেখতে দেখতে গরমকাল চলে এলো, আর রোদ রান্নাঘর দিয়ে ঘরে ঢুকতে লাগলো। সুমনা পর্দা লাগিয়ে দিয়েছিল, তা সত্ত্বেও রান্নাঘরে খুবই গরম ছিল, যাতে ওর রান্নাঘরে অস্বস্তি বোধ হতে লাগলো। আর এই কারণেই ওর আর কাছে রান্নাঘরটা খুব একটা ভালো লাগছিল না, ও বিরক্ত হয়ে গিয়েছিল। বৌমা, কি হয়েছে? তুমি এত ঘামছো কেন? কাঁচ দিয়ে না খুব বেশি গরম আসছিল, তাই আমি ঘেমে গেছি। আসলে কাঁচ দিয়ে তো খুব রোদ ঢোকে, ভাবলাম রান্নাটা সন্ধেবেলাতেই করব, এখন খুব রোদ ঢুকছে তো। যেটা তোমার ইচ্ছে, ছেলেমেয়েরা স্কুল থেকে এসে তো কিছু খেতে চাইবে, বাইরে থেকে আনিয়ে নাও। গরমে দুপুরে সুমনা একদমই রান্নাঘরে ঢুকতে পারত না, কারণ রোদের জন্য কাঁচ গরম হয়ে যেত। জেদ করে ও রান্নাঘর কাচের তো বানিয়ে নিয়েছিল, কিন্তু এখন ও নিজেই বিরক্ত হয়ে যাচ্ছে। একদিন সন্ধেবেলা রিমা তার ননদকে নিয়ে সুমনার বাড়িতে আসে। কি, তুমি কাঁচ দিয়ে রান্নাঘর বানিয়ে নিয়েছো? খুব ভুল করেছো তুমি। আমি নিজেই তো কাঁচের রান্নাঘর ভেঙে মডিউলার কিচেন বানিয়েছি, যাতে হাওয়া বাতাস ঢুকতে পারে। বেশিরভাগ কাজ পাথর আর কাঠ দিয়েই করিয়েছি, কাঁচ খুব কমই ব্যবহার করিয়েছি। কাঁচ দিয়ে যে রোদ আসে, আমি তো শখ করে বানিয়েছিলাম, কিন্তু পরে খুব বিরক্ত হয়ে গেছি, তাই ভেঙে দিয়ে নতুন বানিয়েছি। তুমি একবার এসে দেখো আমার নতুন রান্নাঘরটা। রিমার ননদ পল্লবীর কথা শুনে সুমনার মুখটা ফ্যাকাশে হয়ে যায়, আর সে বুঝতে পারে যে নকল করে তার কোনো লাভই হলো না, বরং নকল করে কাঁচের রান্নাঘর বানিয়ে সে আজকে পস্তাচ্ছে। অনিল খুব ভালো স্বভাবের ছেলে ছিল, সে সুমনাকে ভালোবাসত, রেসপেক্টও করত। ও আরেকবার রান্নাঘরটাকে ঠিক করিয়ে দেয়। মা, আই এম সরি, আমি জানি আমার এই নকল করার অভ্যাসের জন্য অনেক টাকা বাজে খরচা হয়ে গেছে। আজকে থেকে আমি প্রমিস করছি যে আমি কখনো কারোর নকল করব না। আমার যে জিনিসটার প্রয়োজন হবে আমি তার উপরেই খরচ করব। এই না হলে আমার বুদ্ধিমতী বৌমা। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। এরপর থেকেই সুমনা নিজের স্বভাবকে পরিবর্তন করে আর অন্যের নকল করা ছেড়ে দেয়। এখন থেকে যে জিনিসটা ও সত্যি দরকার হতো, ও সেই জিনিসটার ওপরেই পয়সা খরচা করত। বেস্ট বাডিজ। হ্যালো ফ্রেন্ডস, এই ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। যদি এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তাহলে প্লিজ লাইক, সাবস্ক্রাইব আর কমেন্ট অবশ্যই করবে এই ভিডিওতে। আর হ্যাঁ, শেয়ার করতে ভুলো না কিন্তু। আরো অনেক মজাদার ভিডিও দেখার জন্য নিচে দেওয়া এই বেল আইকনটাকে প্রেস করো। দেখতে থাকো বেস্ট বাডিজ।